হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি আরএনমানাই 4 মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে এই সুন্দর হরর মুভিটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটা পণ্ডিতজিকে, যে তার মেয়ের সাথে একটা নৌকা করে নদী পার করছিল। তারা দুজন একটা মন্দিরের দিকে যাচ্ছিল, যেখানে আজকে অনেক বড় উৎসব হওয়ার কথা ছিল। আর জার্নির সময় সেখানে পণ্ডিতজির মেয়ের হাতটা একটু কেটে গেছিল, যে কারণে তার রক্তটা জলের মধ্যে পড়ে গেছিল। তারপর পণ্ডিতজি ওখানে বাঘের ব্যাপারে কথা বলে। বাঘ আসলে আসামের একটা ভূতের নাম, যেটা ওখানকার ভয়ঙ্কর একটা আত্মার মধ্যে পড়ে। আর তিনি এটাও বলেন 100 বছর আগে এখানকার পণ্ডিতেরা মিলে এই বাঘটাকে এখানে বন্ধ করে রেখে দিয়েছিল। আর জার্নির সময় পণ্ডিতের চাপ্পুটা, মানে যে লাঠিটা দিয়ে নৌকা চালায়, সেটি একটা জায়গায় ফেসে যায়। আর ফেসে যাওয়ার কারণে সেই বাঘের ঘোড়াটা যেখানে তাকে বন্দি করে রাখা হয়েছিল সেটা খুলে যায় আর বাঘটা মুক্ত হয়ে যায়। আর তারপরে আমরা দেখতে পাই পণ্ডিতজির মেয়ে কাঁচা মাছ খাচ্ছিল। আর তারপর পণ্ডিতজি দেখতে পায় জলের মধ্যে তার মেয়ের লাশটা ভেসে উঠেছে। সে তখন বুঝতে পারে যে বাঘ তার মেয়েকে মেরে দিয়ে তার রূপ নিয়ে সেখানে বসে আছে। বাঘ আসলে যে কাউকে মেরে তার রূপ নিতে পারত, তার সাথে সাথে সে জলে এবং ডাঙাতে থাকতে পারত। আর আসলে বাঘটাকে এখানেই বন্ধ করে রাখা হয়েছিল। পণ্ডিতজির লাঠিটা যেহেতু ওই জায়গায় লেগেছে, তাই বাঘটা ওখান থেকে ছাড়া পেয়ে গিয়েছে। আর যেহেতু পণ্ডিতজির মেয়ের রক্তটা জলের মধ্যে পড়েছিল আর সেই জায়গাতেই তারা ছিল, যার জন্য সে পণ্ডিতজির মেয়ের উপরে আঘাত করে এবং তাকে মেরে ফেলে। আর সেই সময় সেখানকার মন্দিরে পুজোটা স্টার্ট হয়ে যায়। সেখানে দেবী আম্মার পুজো হচ্ছিল। আর এই সময় বাঘেরা অনেক বেশি উইক থাকে, যার জন্যই তখন পণ্ডিতজি একটা মন্ত্রপুত জল বাঘটার ওপর ছড়িয়ে দেয় আর তাকে বন্দি করে নেয়। তারপর পণ্ডিতজি বলে যে যেহেতু তুমি আমার মেয়েকে মেরে ফেলেছো, তাই জন্য তুমি আমার মেয়ে হিসাবে সারা জীবন থাকবে, যাতে আমার স্ত্রী জানতে না পারে তার সন্তান আর এই পৃথিবীতে নেই। তারপর আমরা দেখতে পাই বাঘ এটাতে একদমই খুশি ছিল না, কারণ তার মুক্ত হওয়ার ছিল আর তার কাছে কোনো উপায়ও ছিল না। তারপর সিনটা ওখান থেকে শিফট হয়ে তামিলনাড়ুতে চলে যায়, যেখানে আমরা সর্বানন্দ নামে একজন উকিলকে দেখতে পাই, যে তার আন্টির সাথে থাকতো। সর্বানন্দের কাজবাজ খুব একটা ভালো চলছিল না, যার জন্য ঘরে পয়সার অনেকটা কমই চলছিল। তারপর আমরা এটাও জানতে পারি সর্বানন্দের সেলভি নামক একটা বোনও আছে, যে 10 বছর আগে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছিল। আপাতত জন্য তার বোন অনেকটা দূরে থাকে, আর সর্বানন্দ সেটা জানে না সে কোথায় থাকে। সর্বানন্দের এই 10 বছরের মধ্যে তার বোনের সাথে কোনো দেখা এবং কথাও হয়নি। আজ থেকে 10 বছর আগে যখন সেলভির বাবা বেঁচে ছিল, সে তার বিয়েটা নিয়ে খুবই বিপক্ষে ছিল। তার পছন্দ হয়নি তার মেয়ে এভাবে পালিয়ে গিয়ে বিয়ে করবে। যদিও বা সর্বানন্দ এইসবের বিপক্ষে তো ছিল না, কিন্তু সে এইসব জিনিসকে কোনোভাবে সাপোর্টও করেনি। আর সেই জন্যই সে এখনো এই ব্যাপারটা নিয়ে রিগ্রেট করে। তারপর আমরা সেলভিকেও দেখতে পাই, যে একটা ছোট গ্রামের মধ্যে ভালোভাবে সুখে সংসার করছে। সেলভির 2টো সন্তানও ছিল, একটি ছেলে এবং একটি মেয়ে। সেলভির মেয়ের নাম ছিল শক্তি আর তার ছেলের নাম ছিল সর্বানন্দ। সে তার ভাইয়ের নামেই তার ছেলের নামটা করেছিল। এখানে আমরা ছোট সর্বানন্দ বলে উল্লেখ করব আপনাদের বোঝার জন্য। তারপর আমরা দেখতে পাই সেলভির বর একদিন সকালে জগিং এর জন্য বার হয়। তারপর সেখানে ধোঁয়া হয়ে যায় আর হঠাৎ করে একটা হাত তার উপর হামলা করে দেয় আর তার বরকে মেরে ফেলে সেখানেই। তারপরের সিনেই আমরা দেখতে পাই সেলভির বর তো নিজের বাড়িতেই আছে, কিন্তু আসল সেলভির বর যে কিনা মরে গেছে সেই জঙ্গলেই পড়ে আছে। তাহলে এই সেলভির বরটা কে? এটা আসলে বাঘটা ছিল, যে তার বরের রূপ নিয়ে এখানে চলে এসেছিল। সেলভির বর তার কাছে গিয়ে তার বাচ্চাদের ব্যাপারে জিজ্ঞাসা করে, তুমি তোমার বাচ্চার ব্যাপারে এভাবে কেন জিজ্ঞাসা করছো? তখন সে সন্দেহ করতে থাকে। তারপরের সিনে আমরা দেখতে পাই সেলভিকে কেউ মেরে দিয়েছে আর সে কুয়ার মধ্যে ফাঁসি লাগিয়ে ঝুলে আছে। তার এখন মৃত্যু হয়ে গেছে। আর সেখানে আমরা শক্তিকেও দেখতে পাই, যে মাথায় চোট লাগার কারণে সেখানে শুয়ে পড়েছিল। তার মধ্যে আমরা এটা দেখতে পাই গ্রামের লোকেরা সেলভির বরের লাশটা পেয়ে গেছিল, আর সেলভি তাদের সঙ্গেই তার বরের লাশটা দেখতে গেছিল। এটা খুবই অবাকজনীয় ব্যাপার ছিল, কারণ সেলভি তো আসলেই সত্যিকারের মরে গেছে। আর তাহলে এটা কে? এটা হচ্ছে সেই বাঘটা। এখন সেলভিকে মেরে তার রূপ নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আর এই পুরো ইনসিডেন্টটাকে রবি নামের একটা ছেলে দেখে ফেলে, আর তার ক্যামেরায় কিছু কিছু জিনিস সে রেকর্ডও করে ফেলে, যে কিনা গ্রামের প্রেসিডেন্টের ছেলে ছিল। তার ক্যামেরার মধ্যে কিছু এমন জিনিস বন্দী হয়ে যায় যেটা তার ক্যামেরায় হওয়া উচিত হয়নি। তারপর
তারপর সর্বানন্দের কাছে খবর যায় তার বোনের মৃত্যু হয়ে গেছে এবং তার সাথে সাথেই তার বরের হার্ট অ্যাটাকে মৃত্যু হয় এবং তার বোন সুইসাইড করে। এই খবরটা শোনার পর বাচ্চাদেরকে সামলানোর জন্য সেও সেই গ্রামে চলে আসে। সেলভির বর একজন আর্কিটেক্ট ছিলেন এবং সে পুরনো প্রপার্টিজ নিয়ে সেটার ওপর কাজ করে সেটাকে নতুনভাবে সুন্দর করে সাজিয়ে সেটাকে বিক্রি করত এবং সেজন্যই সে এখানকার একজন বড় দামি দামি ব্যক্তির বাড়ি নিয়ে এই কাজটা করছিল। সে যেহেতু এখানে নেই তাই এই কাজটা সেখানেই আটকে গিয়েছে। তাই জন্য সর্বানন্দ, যে কিনা সেলভির ভাই, সে এসেছিল এই সব কিছু দেখাশোনা করবে বলে। সেলভির ছেলে মানে ছোট সর্বানন্দ, সে এখন সুস্থ আছে আর একদম ঠিকঠাক আছে। আর এইদিকে আমরা শক্তিকে দেখতে পাই, যার মাথায় চোট লাগার কারণে সে কোমায় চলে গেছে। আর যেই বাড়িটা এখনো পর্যন্ত আটকে ছিল, কাজ হচ্ছিল না, সেই বাড়িতেই তারা এখন স্টে করছিল। আর সেখানে একটা ডক্টর ছিল যার নাম হচ্ছে মায়া। সে এখানকার ল্যান্ডলর্ডেরই মেয়ে। মায়া সবসময় চাইতো এই ঘরটাকে একটা হসপিটালে চেঞ্জ করার জন্য। কথাবার্তার মধ্যে সর্বানন্দ জানতে পারে দুদিন পরে এখানে মারিয়াম্মা দেবীর পূজা আছে আর এটা হচ্ছে সবথেকে বড় ফেস্টিভ্যাল এখানকার। আর এটা গত 10 বছর অন্তর অন্তর হতে থাকে আর যার জন্যই অনেক দূর থেকে লোকজন এখানে আসে এই ফেস্টিভ্যালে জয়েন করার জন্য। আর যেহেতু এই ফেস্টিভ্যালের টাইমে লাখ লাখ লোকজন এখানে আসে আর তাদেরকে ঠিকঠাকভাবে মেনটেন করতে হয়, যার জন্যই পুলিশওয়ালা সেলভির কেসটাকে ইগনোর করছিল, কারণ সেই ক্রাউডটাকে তাদেরকে মেনটেন করতে হতো। আর এই ব্যাপারটা যখন সর্বানন্দ দেখতে পায় তখন সে আর পুলিশের ওপর ভরসা করে না, সে নিজে থেকেই আস্তে ধীরে তদন্ত করা শুরু করে দেয়। তারপর আমরা দেখতে পাই সর্বানন্দের দেখা হয় রবি নামক ওই ছেলেটির সাথে। সেখানে রবি তাকে বলে যে সে সেলভিকে দেখেছিল, কিন্তু তার মৃত্যুর পরে তাকে দেখতে পায় সে। তখন সে তার পাশে একজন সন্ন্যাসীকেও দেখতে পায়। এই কথাটা প্রথমে সর্বানন্দের অতটা মাথায় যায়নি, কিন্তু যখন তাকে রবি নিজের ক্যামেরাটা দেখায় এবং সেখানে তারা ওই সন্ন্যাসীটাকে আবারও দেখতে পায়, তখন সর্বানন্দের গিয়ে সেই কথাটা বিশ্বাস হয়। আর সেই স্বামীজিটাকে আমরা দেখতে পাই যে কিনা ওই ঘরটার ওখানে গেছিল যেখানে শক্তি এখন ছিল, কিন্তু সে সেখানে কোনোভাবেই প্রবেশ করতে পারে, কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা কোনো তাকে ওখানে ঢুকতে দিচ্ছিল না। আর তারপর আমরা পরের সিনে দেখতে পাই রবি এবং সর্বানন্দকে, যেখানে একজন ক্রিচার বা কোনো আত্মা তাদের ওপর আক্রমণ করে দেয় এবং সেটা দেখার জন্যই সর্বানন্দ তখন জঙ্গলের দিকে যায়। জঙ্গলের দিকে যাওয়াতেই তখন রবি দেখতে পায় যে তার সামনে সেলভির আত্মা চলে এসছে, কিন্তু আসলেই ওটা সেলভির আত্মা ছিল না, ওটা ছিল বাঘ, যে সেলভির আত্মার রূপ নিয়ে ওখানে এসেছিল। আর তারপর আমরা দেখতে পাই সে রবিকে মেরে ফেলে। আর তারপর যখন সর্বানন্দ জঙ্গল থেকে ফিরে আসে সে রবিকে দেখতে পায় না এবং তার গাড়িটাও সেখানে ছিল না, যার জন্যই সর্বানন্দ ঘরে চলে আসে। পরের দিন সকালে আমরা দেখতে পাই যে সর্বানন্দ খোঁজ পায় রবি। পরের দিন সকালে সর্বানন্দ জানতে পারে যে রবি মরে গিয়েছে এবং তার গাড়ির পাশেই তার লাশটা পড়েছিল আর তার গাড়িটা ছিল ঠিক জঙ্গলের ভিতরে। আর এত কিছু হওয়ার পরে সর্বানন্দ আবারও পুলিশের কাছে যায় এবং তার সঙ্গে রবির ক্যামেরাটা নিয়ে যায়। সে পুলিশকে গিয়ে সবকিছু বলে এবং সঙ্গে ক্যামেরার ভিডিওটাও তাদেরকে শো করে। তারপর পুলিশ তাদের সাথেই স্বামীজিকে খোঁজার জন্য বেরিয়ে যায়, কারণ তারা ভেবেছে যে স্বামীজি হয়তো ভিকটিম, তার জন্যই তারা স্বামীজিকেই খুঁজতে যাচ্ছিল। আর তার সাথে সাথে তারা যখন এই কথাগুলো ডিসকাস করছিল তখন সর্বানন্দ ফিল করে যে স্বামীজি তাদেরকে অনেক দূর থেকে দেখছে, তার জন্যই তারা স্বামীজির পিছু নেয়। আর স্বামীজি জঙ্গলের ভেতরে চলে যায়, তার পিছু নিয়ে তারাও সবাই জঙ্গলের ভেতরে চলে যায়। তার আগে জঙ্গলের ভেতর গিয়ে স্বামীজিকে তো খুঁজে পায় না, কিন্তু খুঁজে পায় একটা গুহা। আর সেখানে অনেক তন্ত্রমন্ত্র জিনিস এবং কালা জাদুর জিনিস করা হয়েছে। আর সেখানে আমরা দেখতে পাই সেলভির বর রবি এবং শক্তির ফটো সেখানে ছিল। আর তারপর আমরা এটা দেখতে পাই যে স্বামীজি ছিল একটা গাছের ওপরে লুকিয়ে, আর সেই গাছের ওপর যখন সে লুকিয়েছিল তার হাতে আমরা ওই পুলিশ অফিসারের ফটো দেখতে পাই। তারপর আমরা দেখি সর্বানন্দ সব কিছু জানতে পারে। সে আস্তে আস্তে যখন তদন্ত করতে থাকে সে এটা জানতে পারে যে এই সব কিছুর মধ্যে এই স্বামীজিরও হাত রয়েছে। আর তার সাথে সাথে সে এটাও জানে যে 15ই জুনে এরা সবাই জন্ম নিয়েছে, মানে শক্তি যে কিনা 15ই জুনে জন্ম নিয়েছে আর রবিও যে কিনা 15 জুনে জন্ম নিয়েছে, কিন্তু এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 10 বছরের। আর তার সাথে সাথে যখন সে পুলিশ রেকর্ডও চেক করে তখন সে এটা জানতে পারে যে ওই পুলিশ অফিসারটারও এই একই
ডেটে জন্ম হয়েছে, কিন্তু 10 বছর আগে। তো এদের তিনজনের মধ্যে 10 বছরের গ্যাপিং ছিল, কিন্তু এরা সেম ডেটেই জন্ম হয়েছিল। আর এই ডেটটা কোনো এমনি সেমনি ডেট কিন্তু ছিল না। এই ডেটটা ছিল ওখানকার সব থেকে বড় জাগ্রত পুজোর ডেট, যেদিনকার দেবী মায়ের সব থেকে বড় পুজো হয়ে থাকে, যার কারণেই সব লোকেরা ওই গ্রামের মধ্যে আসে। তারপর তারা যখন স্বামীজিকে তাড়াতাড়ি খোঁজার জন্য যায়, যেহেতু তাকে আটকাতে হবে, তখন আমরা দেখতে পাই পুলিশ অফিসারটা কোনোভাবে একা একটা জায়গায় চলে যায়। আর সেখানে যাওয়ার কারণে স্বামীজি তার ওপরে অনেক রকমের তন্তমন্ত করছিল। আর এদিকে আমরা শক্তিকে দেখতে পাই, যে কিনা এখন মায়ার সাথে বাড়িতেই ছিল। কারণ কি সর্বানন্দ তাকে বলেছিল মায়ার খেয়াল রাখতে, আর যেহেতু এখন সর্বানন্দ সবই জেনে গেছে স্বামীজির ব্যাপারে, তাই সে পুলিশ অফিসারটাকে প্রোটেক্ট করার জন্য তার সাথেই ছিল। চোখের আড়াল হওয়ার কারণে পুলিশ অফিসারটা স্বামীজির খপ্পরে পড়ে যায়, আর তারপর সর্বানন্দ এসে সেটাকে আটকে দেয়। কিন্তু ততক্ষণে একটা অলৌকিক জিনিস ঘটে, পুলিশ অফিসারের বডিটা হাওয়ার মধ্যে ভাসতে থাকে, আর হঠাৎ করেই একটা ধারালো জিনিসের ওপর পড়ে তার মৃত্যু হয়ে যায়। আর এটা ওখানকার তিনজনই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কারণ তাদের কিছু করা ছিল না। সর্বানন্দ, তার সঙ্গে সাধুজি, আর তার সঙ্গে কনস্টেবল। তারপর স্বামীজি সর্বানন্দকে অনেক বকা দেয় এবং অনেক চিল্লে চিল্লে বলে, তুমি সব কিছু বিগড়ে দিলে, আমি একে বাঁচাতে চাইছিলাম, আর তুমি এসে একে আবার ওই বাঘের খপ্পরে ফেলে দিলে, আর এর জীবনটাও চলে গেল। আর এখানেই হয় প্রথম টুইস্টটা, আসলে এই স্বামীজিটা সবাইকে বাঁচাতে চাইছিল প্রথম থেকেই, কিন্তু এই বাঘটা এতটাই বেশি শক্তিশালী ছিল যে তার রাস্তায় কেউ এলে তাকে সে মেরে দিত। তারপর আমরা ওই পণ্ডিতটাকে দেখতে পাই, যাকে আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছিলাম। সে মন্দিরে পুজোর জন্য আসে। সে যখন মন্দিরের ওপরের দিকে দেখে, আর দেখে ভ্যাবাচাকা খেয়ে সেখান থেকে চলে যায়। তারপরে সিনটা কাট হয়, আর সেখানে আমরা দেখতে পাই পণ্ডিতজি এখন শক্তির বাড়িতে চলে গেছে শক্তির সাথে দেখা করতে যাওয়ার জন্য। আর সে শক্তির সাথে দেখা করার জন্য অনেক জেদ করতে থাকে, যার জন্য শক্তির সাথে তাকে দেখা করতে দেওয়া হয়। কিন্তু যখনই সে ঘরের ভেতরে আসে, আর ঘরের ভেতরে আসার পরেই সে বুঝতে পারে এই ঘরের মধ্যে কেউ একজন আছে যে চায় না সে এখানে আসুক। তাই জন্যই ঘরের ভেতরের যে স্পিরিটটা ছিল তার উপর আক্রমণ করে দেয়, আর তাকে ওখান থেকে বার করে দেয়। আর এই সব কিছু ঘরের সবাই দেখছিল, আর তারা খুবই ভয় পেয়ে গেছিল। আর তারপর আমরা দেখতে পাই এই আত্মাটা আর কেউই নয়, এটা হচ্ছে সেলভির আত্মা। সে নিজের বাচ্চাদেরকে প্রোটেক্ট করার জন্য এই ঘরেই থেকে গিয়েছে। আর এটা আর কেউ ছিল না, এটা ছিল ওই বাজটা, যার জন্যই সেলভি এতটা উত্তেজিত হয়ে যায়। আসলে ওই বাজটা মুক্ত হয়ে গেছিল, যার জন্যই পণ্ডিতজি ভয় পেয়ে সেই মন্দির থেকে চলে গেছিল। কারণ বহু বছর আগে পণ্ডিতজি ওই লোটাটাকে লুকিয়ে রেখে দিয়েছিল, যেখানে সে বাজটাকে বন্দি করে রেখেছে। আর বাজটা একজনকে পয়সা দিয়ে সেই কৌটোটা, মানে যে লোটাটা ছিল, সেটা সে ওখান থেকে নামিয়ে নেয় এবং নিজেকে মুক্ত করে নেয়। আর এইটা যখন পণ্ডিতজি জানতে পারে, তারপর সে বাজটা পণ্ডিতজিকে মেরে দেয়, আর পণ্ডিতজির রূপ নিয়ে এখানে চলে আসে। আর যার জন্যই সেলভির আত্মা তাকে এখান থেকে ধাক্কা মেরে বার করে দেয়। সে এসেছিল শক্তিকে মারতে, কারণ শক্তিকে মারলে সে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। কারণ এই পুজোর দিনে যারা যারা জন্মেছে তাদেরকে 3 জনকে মারতে হবে তাকে, তবে সে অনেক বেশি পাওয়ারফুল হতে পারবে এবং রাজ করতে পারবে। বাঘ যেহেতু অনেকটা বেশি উইক আছে, তাই তাকে শক্তিশালী হওয়ার জন্য এই 3 জন ব্যক্তিকে খুন করতে হবে। তার সাথে সাথে স্বামীজি এটাও বলে এই ডেটে যারা যারা জন্মেছে তাদের শরীরে একটা মার্ক আছে, যেটা হচ্ছে একটা লাল রঙের তিল, যেটা হচ্ছে শক্তি তিল। আর এই শক্তি তিল যাদের শরীরে থাকবে তাদেরকে মারলে বাঘ অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারবে, আর সেটা আম্মান দেবীর পূজার আগেই মারতে হবে। আর সে এতটাই বেশি শক্তিশালী হয়ে যাবে যে তাকে ভগবানও আর আটকাতে পারবে না। যার জন্যই সেলভির বরকে মেরে সেলভির বরের রূপ নিয়ে বাঘ সেলভির কাছে গিয়েছিল এবং শক্তি অবধি পৌঁছাতে চেয়েছিল। কিন্তু সেলভি, যে কিনা বুঝতে পেরে গিয়েছিল এটা তার স্বামী নয়, তাই জন্যই সে তার বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য বাঘের সাথে অনেক লড়াই করার চেষ্টা করে, কিন্তু শেষমেশ তাকে বাঘটা মেরে দেয়। কিন্তু তার আত্মা এখনো পর্যন্ত রয়ে গেছে তার বাচ্চাদেরকে প্রোটেক্ট করার জন্য।
তারপরের সিনে আমরা দেখতে পাই বাঘটা আক্রমণ করে দেয় পুলিশ স্টেশনে। আর তখন আমরা দেখতে পাই স্বামীজি সেই বাঘটার সাথে মন্ত্রতন্ত্র দিয়ে লড়াই করে এবং সে বাঘটা সেখান থেকে চলে যায়। তার পরক্ষণেই সর্বানন্দ বাড়ি চলে আসে, যেহেতু শক্তির ওপরে এখন অনেক বড় বিপদ। আর যখন সে বাড়ি আসছিল তার আগে আমরা দেখতে পাই সেখানে ডক্টর মায়া বাড়িতে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবেই ঢুকতে পারছিল না, কারণ সে ওই হসপিটালের লোকেদের চিকিৎসা করেছিল আর সেই রক্তটা লেগে গেছিল তার জামায়, আর সেখানে রক্তের মধ্যে বাঘের রক্তও বোধহয় মিশেছিল। এর মানে এটাই ছিল যে বাঘটা পালিয়ে যায়নি, কারোর না কারোর একটা রূপ নিয়ে এখানে এসেছিল। আর সর্বানন্দ সেই জন্য ওখানকার একটা প্রেসিডেন্টের সাথে দেখা করতে যায়, কারণ সেও তখন সেই পুলিশ স্টেশনেই ছিল। যখন সে সেখানে যায় তার গাড়ির ডিকিতে সে সেই তান্ত্রিকটাকে মরা অবস্থায় দেখতে পায়। আর এটার একটাই মানে ছিল, বাঘটা স্বামীজিকে মেরে তার রূপ নিয়ে নিয়েছিল। আর আমরা দেখতে পাই বাঘ, যে কিনা স্বামীজি হয়ে গেছিল এখন, সে সেই জায়গায় চলে গেছিল যেই জায়গায় সেলভিকে কবর দেওয়া হয়েছিল। যেহেতু সেলভিকে কবর দেওয়া হয়েছিল তাই তার আত্মা এখনো বাইরে তার বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য ছিল। তাই বাঘ ডিসাইড করে যে তন্ত্রমন্ত্র দিয়ে তাকে তার শরীরের মধ্যে আবারও ঢুকিয়ে তাকে একেবারে জ্বালিয়ে তার শেষ কার্য সম্পূর্ণ করবে, যাতে সে এই পৃথিবীতে আর না থাকতে পারে। তার জন্যই ওই তান্ত্রিকটা মানে ওই বাঘটা সেলভির আত্মাকে ওই শরীরের মধ্যে ঢোকানোর চেষ্টা করে। তার জন্য সে তার শরীরটা বার করে এবং সেলভিকে ডাকা শুরু করে দেয়, এবং সেলভি সেই তন্ত্রমন্ত্রর দ্বারায় সেখানে খিচে চলে আসে। আসার পরে সে তার বাঘটার সাথে অনেক লড়াই করে, কিন্তু সে পারে না, কারণ বাঘটা আশেপাশের অনেক কালো শক্তিকে ডেকে অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। আর শেষমেশ সেলভিকে তার শরীরের মধ্যে ঢুকিয়ে দেয় এবং তাকে এখান থেকে পাঠিয়ে দেয় অন্য লোকে। আর যাওয়ার আগে সে তার ভাইকে বলে দিয়ে যায় সে যেন তার বাচ্চাদেরকে সামলে রাখে। আর তারপর আমরা দেখতে পাই বাঘটা ঘরে চলে যায় শক্তিকে মারবে বলে। আর ওই টাইমেই ডক্টর মায়া শক্তিকে নিয়ে চলে যায় সেই মন্দিরে যেখানে ওই পুজো হচ্ছিল। তারপর সর্বানন্দ ওই বাঘটাকে আটকানোর জন্য যায়, আর তখন সর্বানন্দের সাথে ওই বাঘটার অনেক বাজেভাবে ক্ল্যাশ হয়। তারপর আমরা দেখতে পাই সর্বানন্দ শক্তিকে নিয়ে দেবী মায়ের মন্দিরে চলে যায়, আর পুজো অলরেডি শুরু হয়ে গিয়েছিল। তারপর তারা রাক্ষসের একটা মূর্তির ভেতরে চলে যায়, যেখানে বাঘ তাদের উপর অনেক বাজেভাবে আক্রমণ করার চেষ্টা করে। তারপর আমরা দেখতে পাই সর্বানন্দ সেই রাক্ষসের মূর্তিটা, যেটা কাঠের বানানো হয়েছিল, সেখান থেকে ঝাঁপ মেরে দেয় বাইরে বেরোনোর জন্য। তারপর আমরা দেখতে পাই বাঘটা ওই রাক্ষসের মধ্যেই আটকে যায়, আর তখনই সম্পূর্ণ হয়ে যায় সেখানকার পুজো। সেখানে আমাদেরকে দেখানো হয় সেই দেবী বেরিয়ে সেই বাঘটার উপরে ত্রিশূল দিয়ে হামলা করে দেয়, আর এখানে এই মুভিটা সম্পূর্ণ হয়ে যায়। আমাদেরকে দেখানো হয় দেবী মা কিভাবে বাঘটাকে মেরে ফেলে এবং সবাইকে বাঁচিয়ে নেয়, আর এইভাবে এই মুভিটার এন্ড এখানে হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও এরকম ধরনের এই মুভি এক্সপ্লেনেশন দেখার জন্য।